হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ভিডিওটা তোমাদের ক্লাস 12-এর পরীক্ষার্থীদের জন্য ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে। তোমরা আমাকে কমেন্টে জানিয়েছিলে নিউট্রিশন বিষয়ের এমসিকিউসের ওপর একটা ভিডিও নিয়ে আসতে, তো সেই কথা মাথায় রেখে আজকে তোমাদের প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষাতে বারে বারে আসে সেই ধরনেরই প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। এখানে প্রায় 150খানা প্রশ্ন রয়েছে। আরও অনেক এক্সট্রা ইনফরমেশন তোমাদের সাথে আলোচনা করবো, সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এই ভিডিওটাতে 1000 লাইক কমপ্লিট করে দাও, আমি কিন্তু তোমাদের জন্য নেক্সট এসএকিউ আর লং কোয়েশ্চেনের সাজেশন ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো করে এই প্রশ্নগুলো করে যাবে, তোমরা এখান থেকে অনেক এমসিকিউ কমন পেয়ে যাবে, আমি এটা তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলো মন দিয়ে শুনতে থাকো। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে পুষ্টি সাধন পদ্ধতি ও ক্যালোরির ধারণা, এই যে প্রথম ইউনিটটা থেকে এখানে প্রশ্ন রয়েছে। তো প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক আর আলোচনা করে দেবো, এখানে ডিটেলসেই তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা। ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের যে বিটা কার্বন থাকে, সেই বিটা কার্বনের জারণের মাধ্যমে যখন ফ্যাটি অ্যাসিডের ভাঙন ঘটে, তো সেখান থেকে এটিপি অণু উৎপন্ন হয়। তো দেখা যায় কি, যদি 16 কার্বনের যদি ফ্যাটি অ্যাসিড হয়ে থাকে, সেক্ষেত্রে সেখানে তোমাদের 106 অণু মতো এটিপি পাওয়া যায়। আর যদি সেটা 18 কার্বন হয় তাহলে সেটা 122 অণু মতন এটিপি পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে তোমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে, দেখো সবথেকে যে কম অপশানটা এটাই হবে 129টা। খুব ভালোভাবে মনে রাখবে, যদি এটা মেনশানও করে দেয় যে 16 কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে তোমরা কতটা এটিপি পাবে, তখন তোমরা মনে রাখো 106 অণু এটিপি পাবে। তো এর পরের হচ্ছে, দেখো গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন অন্তিম উপাদানগুলি কি। দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। গ্লাইকোলাইসিস কথাটা শুনেই মনে হচ্ছে না, লাইসিস কথার অর্থ ভেঙে যাওয়া, মানে কিছু ভেঙে যাচ্ছে। এখানে কি ভেঙে যাচ্ছে? গ্লুকোজ ভেঙে যাচ্ছে। গ্লুকোজ ভেঙে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, আমি বলেই দিলাম গ্লুকোজ ভেঙে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় সবাত শ্বসন প্রক্রিয়াতে, সেটাকেই বলা হয় গ্লাইকোলাইসিস। তো এখানে কি কি উৎপন্ন হবে? এটিপি আর পাইরুভিক অ্যাসিড, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তো নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে, ক্রেবসের অম্লচক্রে যে প্রথম দ্রব্যটি উৎপাদন হয় তার নাম কি? আচ্ছা, ক্রেবস চক্রের অপর নাম কি? টিসিএ চক্র। টিসিএ চক্র কেন বলা হয়? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, কারণ ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত বস্তু হচ্ছে গিয়ে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের 3 অণু কার্বক্সিল গ্রুপ থাকে, এটা কার্বক্সিল গ্রুপ COOH। তো এই কার্বক্সিল গ্রুপটা 3 অণু থাকে বলে এটাকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র। তো ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত বস্তুটা কি হবে? বলেই দিলাম সাইট্রিক অ্যাসিড হবে। আর সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3 অণু COOH বা কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, সেই জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্রও বলা হয়। তো মনে রাখো, আমি কিন্তু তোমাদের সাথে অনেক ছোটো ছোটো ইনফরমেশন এখানে বলে যাচ্ছি, মনে রেখো। দেখো, বলেছে মানুষের লালারসে উপস্থিত কোন উৎসেচকটি জীবাণু নাশ করে। মানুষের লালারসে কোন কোন উৎসেচক থাকে? সাধারণত মানুষের লালারসে থাকে টাইলিন, কিছুটা পরিমাণে থাকে, আর মল্টেজ থাকে, লাইসোজাইম থাকে। তো এর মধ্যে কোনটা জীবাণুনাশক উৎসেচক? তো অপশান বি এরটা লাইসোজাইম হয়ে যাবে জীবাণুনাশক উৎসেচক। টাইলিন সেদ্ধশ্বেতসারের ওপর কাজ করে, সেদ্ধশ্বেতসারের ওপর কাজ করে, সেখান থেকে মল্টোজ উৎপন্ন করে। আবার সেই মল্টোজের মধ্যে মল্টেজ উৎসেচক ক্রিয়া করে সেটাকে 2 অণু গ্লুকোজে পরিণত করে। তো এরপরে রয়েছে, দেখো নিচের কোনটি এনার্জি কারেন্সি নামে পরিচিত। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপি অণুকে বলা হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কারণ এটিপি অণু থেকেই কিন্তু এটিপি অণুই কিন্তু আমাদের শারীরিক যাবতীয় কাজকর্মের জন্য শক্তি প্রদান করে, সেই কারণে একে বলা হয় এনার্জি কারেন্সি। নেক্সট রয়েছে কুফার কোষ। কুফার কোষ কোথায় দেখা যায়? যকৃতে দেখা যায়। তো এটা যকৃতে কিন্তু জীবাণুনাশকের কাজ করে, এই কুফার সেলটা জীবাণুদেরকে মেরে ফেলতে সাহায্য করে। এরপরে রয়েছে ব্রুনার্স গ্রন্থি। ব্রুনার্স গ্রন্থি কোথায় দেখা যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারে বারে প্রায় পরীক্ষায় তোমরা দেখতে পাবে। ব্রুনার্স গ্রন্থি থাকে ক্ষুদ্রান্তে। নেক্সট রয়েছে গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলীর ড্যাশ থেকে। তো গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলীর কোন কোষ থেকে? এখানের মধ্যে যেটা হয়ে যাবে আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ থেকে গ্যাস্ট্রিন খরিত হয়, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় অক্সিনটিক কোষ থেকে। অক্সিনটিক কোষ থেকে অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর কোন কোষ থেকে খরিত হয়, তখন মনে রাখবে অক্সিনটিক কোষ থেকে খরিত হয় এইচ সেল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর গ্যাস্ট্রিন খরিত হয়, গ্যাস্ট্রিন একটা হরমোন, যেটা খরিত হয় আর্জেন্টাফিন কোষ থেকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়াতে, কারণ ক্রেবস চক্রের প্রয়োজনীয় উৎসেচক
মাইটোকন্ড্রিয়াতে থাকে, তো সেই জন্য ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ধাত্রের মধ্যে ঘটে। এরপরে রয়েছে দেখো বিটা জারণের বিটা কার্বন পরমাণুটি ফ্যাটি অ্যাসিডের কত নম্বর কার্বন পরমাণু, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখানে যেটা অপশান হয়ে যাবে সঠিক আনসার অপশান বি, এটা 3 নম্বর কার্বন পরমাণু, মনে রাখবে। এরপরে রয়েছে দেখো রক্তে অ্যামিনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত। তো এখানে একটা কথা বলে রাখি উত্তর বলার আগে, যখন আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি, সেগুলো প্রোটিন তৈরির কাজে যতটা ব্যবহার হয় বাকিটা রক্তের মধ্যে জমা হয়। যে রক্তের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলো জমা হয় সেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড পুল বা অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলা হয়। এটাও পরীক্ষায় আসে, অ্যামিনো অ্যাসিড পুল বা অ্যামিনো অ্যাসিড ভান্ডার কি। তো আমাদের রক্তে স্বাভাবিক মাত্রা অ্যামিনো অ্যাসিডের 32 থেকে 36 মিলিগ্রাম পার 100 ml, মনে রাখবে। এরপরে রয়েছে দেখো প্রোটিন বিপাকের কোন পদ্ধতিটি ইউরিয়া সংশ্লেষের পূর্বে ঘটিত হয়। ইউরিয়া সংশ্লেষের পূর্বে যেটা ঘটিত সেটা হচ্ছে ডিঅ্যামিনেশন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে অ্যামাইনো মূলক অপসারিত হয়ে যায়। এই পদ্ধতিটা ঘটার পরে যেটা হয় সেটা ইউরিয়া সংশ্লেষ হয়। তো ইউরিয়া সংশ্লেষের যে প্রক্রিয়াটার নাম অর্নিথিন চক্র বলা হয়, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো অগ্ন্যাশয় রসে পাওয়া যায় এমন একটি প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক মানে যেগুলো প্রোটিন ভঙ্গকারী উৎসেচক তাদেরকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। এর মধ্যে প্রোটিওলাইটিক এনজাইম যেটা অগ্ন্যাশয় রসে পাওয়া যায় সেটা একটাই ট্রিপসিন। ট্রিপসিনটাই শুধুমাত্র অগ্ন্যাশয় রসে রয়েছে, যেটা প্রোটিওলাইটিক এনজাইম। নেক্সট রয়েছে দেখো নিচের কোন গ্রন্থিটি বিপাক ক্রিয়ায় এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে অংশ নেয়, এটা হয়ে যাবে অপশান ডি থাইরয়েড গ্রন্থি। নেক্সট রয়েছে দেখো মূত্রের মাধ্যমে দেহ থেকে কিটোন বডি বের হয়ে যাওয়াকে কি বলা হয়। তো আমার গলাটা আজকে একটু খারাপ, তো তোমরা একটু মানিয়ে নাও ভিডিওটাতে, অল্প একটু অসুবিধে হলে মানিয়ে নাও। তো শুনে নাও, কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এখান থেকে করে গেলে 21-এর মধ্যে 15-16 নাম্বার তুলতে পারবে। তোমাদের যে ধরনের এমসিকিউ আছে তোমরা ইজিলি মানে যদি সেরকম ধরনের প্রশ্ন আছে তোমরা 21-এর 21ই তুলতে পারবে। তো এখানে দেখো মূত্রের মাধ্যমে দেহ থেকে কিটোন বডি বের হয়ে যাওয়াকে কি বলা হয়, কিটোনিউরিয়া বলা হয়। নেক্সট রয়েছে দেখো নিচের কোনটি অ্যান্টি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। অ্যান্টি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড মানে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড শর্করা উৎপাদন করে তাদেরকে বলা হয় অ্যান্টি, মানে কিটোন বডি উৎপাদন না করে শর্করা উৎপাদন করে তাদেরকে অ্যান্টি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড বলা হয়। এর মধ্যে যেটা হবে 16 প্রশ্নের মধ্যে গ্লাইসিন, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো যে পাচক রসে ভিটামিন বি12 শোষক উপাদান থাকে, এটা হবে পাক রসে। পাক রসে একটা ইন্ট্রিনসিক ক্যাজেলস ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরটা ভিটামিন বি12 শোষণে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো গবলেট কোষ দেখা যায় কোথায়, গবলেট কোষ দেখা যায় ক্ষুদ্রান্তে, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্নটা দেখো এটাও গুরুত্বপূর্ণ, একটি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। কিটোজেনিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে যেটা হবে অপশান এ লিউসিন হবে। এখানে দেখো মিউসিন দেওয়া রয়েছে, মিউসিন না, এটা হবে লিউসিন। তো নেক্সট রয়েছে দেখো গ্লুকাগন অগ্ন্যাশয়ের যে কোষ থেকে খরিত হয়। অগ্ন্যাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা কোষের দ্বীপপুঞ্জ রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ। তার মধ্যে আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন খরিত হয়। তো তাহলে এখানে বলে দিলাম গ্লুকাগন কোথা থেকে খরিত হয়, আলফা কোষ থেকে, বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পাকস্থলীর কোন পদার্থ এইচসিএল এর ক্রিয়াকে দমন করতে সাহায্য করে। 21-এর প্রশ্ন, যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিউসিন। নেক্সট রয়েছে গ্লাইকোজেনোলাইসিসের হারকে কমিয়ে দেয় কোন হরমোন। দেখো এখানে আগে জেনে রাখতে হবে যে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াটা কি। দেখো একটু আগেই বলেছিলাম লাইসিস যেখানে থাকবে, লাইসিস কোথাও হয়তো ভেঙে যাওয়া। তো গ্লাইকোজেনোলাইসিস মানে কি ভেঙে যাচ্ছে, গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে। তো গ্লাইকোজেন ভেঙে যখন গ্লুকোজ উৎপাদন হয় তো সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কি গ্লাইকোজেনোলাইসিস। তো গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াতে তাহলে গ্লুকোজ উৎপাদন হচ্ছে, গ্লুকোজ উৎপাদন হচ্ছে মানে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়াতে সাহায্য করে যে হরমোনটা সেটা হলো গ্লুকাগন, কিন্তু রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে বা কমাতে সাহায্য করে যে হরমোনটা সেটা হলো ইনসুলিন হরমোন। সে কারণে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সাহায্য করে গ্লুকাগন হরমোন, কিন্তু এই হারকে কমাতে সাহায্য করে ইনসুলিন হরমোন, কারণ ইনসুলিন হরমোন সবসময় রক্তে আমাদের যে শর্করার পরিমাণটাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তো এটা মনে রাখবে। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। আমি কিন্তু তোমাদেরকে শুধু উত্তর বলছি না, তার সাথে ডিসকাস করে যাচ্ছি কেন হচ্ছে উত্তরগুলো, তোমরা মন দিয়ে শোনো। দেখো থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা সম্বন্ধে জানা যায় কোনটা। 23-এর প্রশ্নে যেটা হবে বিএমআর পরিমাপ করে থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা সম্বন্ধে জানা যায়। বেসাল মেটাবলিক রেট যেটা বলা হয় ওটাকে পরিমাপ করে থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা সম্বন্ধে জানা যায়। প্রতি ডিগ্রি ফারেনহাইট উত্তাপ বৃদ্ধিতে বিএমআর বৃদ্ধি পায় কত পরিমাণ। তো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে 24-এর দাগের
দেখো 24-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এরটা 7%, 7%। এখানে দেখো 1 প্রতি ডিগ্রি ফারেনহাইট বলেছে, সেই জন্য 7%, কিন্তু এটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বলতো সেক্ষেত্রে কিন্তু হতো 12 থেকে 13% বিএমআর বৃদ্ধি পায়। যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস উত্তাপবৃদ্ধিতে বিএমআর বৃদ্ধি পায় কতটা জানতে চাইতো, সেক্ষেত্রে 12 থেকে 13% উত্তর হতো। আর এখানে যেহেতু ফারেনহাইট দেওয়া রয়েছে সেই জন্য অপশান সি 7% হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে পিএআর কথাটির সম্পূর্ণ রূপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। পিএআর কি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যাবে এসএকিউ এর জন্য। এরপর রয়েছে দেখো প্রতি গ্রাম প্রোটিনের সম্পূর্ণ জারণের জন্য অক্সিজেন দরকার হয় কতটা, 860 ml, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 26-এর প্রশ্নটা, গ্লাইকোজেন সংশ্লেষের পদ্ধতিকে কি বলা হয়? গ্লাইকোজেন সংশ্লেষ হচ্ছে যেখানে কোথাও কিছু সংশ্লেষিত হয় সেই প্রক্রিয়ার নামের শেষে জেনেসিস থাকে, তো গ্লাইকোজেন সংশ্লেষ হচ্ছে মানে গ্লাইকোজেনেসিস, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার 27-এর। নেক্সট রয়েছে দেখো 28-এর প্রশ্ন, একজন 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা আইসিএমআর 2010 অনুযায়ী যেটা হবে অপশান বি এরটা 2000, সরি এটা অপশান বি এরটা হবে না, এটা হবে অপশান সি এরটা 1060 কিলো ক্যালোরি। মনে রাখবে 1 থেকে 3 বছর বয়সী শিশু দৈনিক তাপশক্তির চাহিদা 1060 কিলো ক্যালোরি। ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হয়ে যাবে অপশান সি কাইলোমাইক্রন। নেক্সট কাইলোমাইক্রন কি, এই প্রশ্নটাও করে যাবে, কাইলোমাইক্রন, মিসেল, এগুলো এসএকিউ এর জন্য। এরপরে রয়েছে ভিটামিন বি12 শোষণে সহায়ক উপাদান যে পাচক রসে উপস্থিত থাকে, এটা বারে বারে পরীক্ষাতে আসে, এই প্রশ্নটা প্রচুরবার পরীক্ষাতে এসেছে, এটা অপশান সি হয়ে যাবে পাকরস। একটু আগেই বলেছিলাম ইন্ট্রিনসিক ক্যাজেলস ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর থাকে যেটা ভিটামিন বি12 শোষণে সাহায্য করে। নেক্সট রয়েছে উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে, দেখো কথাটা রয়েছে দৃঢ়ভাবে যুক্ত আবদ্ধ থাকা প্রোটিন অংশটিকে কি বলা হয়? দেখো এখানে যদি বলতো উৎসেচক প্রোটিনের সঙ্গে শিথিলভাবে যুক্ত প্রোটিন অংশটিকে কি বলা হয়, তখন বলতে সহ উৎসেচক বা কোএনজাইম, কিন্তু যেহেতু দৃঢ়ভাবে বলেছে এটা একটা বন্ধনীর সাহায্যে দৃঢ়ভাবে যুক্ত থাকে, সেটা হয়ে যাবে প্রোস্থেটিক গ্রুপ, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা। নেক্সট রয়েছে দেখো প্রোটিন বিপাকের কোন পদ্ধতিটি ইউরিয়া সংশ্লেষের পূর্বে ঘটে, এর আগেও এই প্রশ্নটা হয়েছে, তো এখানে হয়ে যাবে ডিঅ্যামিনেশন, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোন। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোন একটু আগেই বলেছিলাম, কারণটা সহ ব্যাখ্যা করেছি, যদি না বুঝতে পারো ওটা আবার তোমরা ভিডিওটা পিছিয়ে শুনে নিতে পারো, অপশান এ হয়ে যাবে গ্লুকাগন হরমোন। নেক্সট রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল, এখানে যেটা সঠিক অপশান হয়ে যাবে অপশান এটা 4.184 কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো একটি কিটোন বডি, এর মধ্যে যেটা হয়ে যাবে অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড, এটা হলো একটা কিটোন বডি, 35-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্ল মাধ্যমে কাজ করে, অম্ল মাধ্যমে কাজ করে কোন প্রোটিন পরিপাককারী উৎসেচক, এখানের মধ্যে যেটা হয়ে যাবে অপশান বি এরটা পেপসিন। পেপসিনের একটা নিষ্ক্রিয় রূপ রয়েছে যেটার নাম পেপসিনোজেন। এই পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে এটা সক্রিয় পেপসিনে পরিণত হয়, তো সেই কারণে কিন্তু এটা আম্লিক মাধ্যমে ভালো কাজ করে। এরপরে রয়েছে দেখো গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ, 37-এর প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটাইল কোয়ে। নেক্সট প্রশ্ন রয়েছে ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা কত, 38-এর প্রশ্ন 3490 কিলো ক্যালোরি, এটা হয়ে যাবে। নেক্সট রয়েছে নিচের কোনটি লালারসের জৈব উপাদান লাইসোজাইম, 39-এর অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম ব্রুনার্স গ্রন্থি, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো দেহের তাপমাত্রা বৃদ্ধি 1 ডিগ্রি বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধির হার, একটু আগে বলেছিলাম, এটা হয়ে যাবে অপশান বি এরটা 12%। পেপসিনোজেন অ্যাক্টিভেটর, এটাও বলেছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনের নিষ্ক্রিয় রূপ, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে এটা সক্রিয় হয় তখন পেপসিন, যেটা প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। নেক্সট রয়েছে দেখো 43-এর প্রশ্ন টাইরোসিন একটি কি, টাইরোসিন হলো একটি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে 44-এর প্রশ্ন এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা 38 অণু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে দেখো 10 থেকে 12 বছরের কিশোরীর দৈনিক শক্তির চাহিদা কত, 45-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 2010 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে আমাদের দেহের বাড়তি ভিটামিন এ সঞ্চিত হয় কোথায়, অপশান এটা হয়ে যাবে যকৃতে। নেক্সট রয়েছে
একটা পিত্তরঞ্জক, এর মধ্যে কোনটা পিত্তরঞ্জক? এর মধ্যে পিত্তরঞ্জক হলো অপশান বি বিলিভার্ডিন। দুটো পিত্তরঞ্জকের নাম বলে দিচ্ছি, বিলিরুবিন আর বিলিভার্ডিন, এই দুটো পিত্তরঞ্জক। আর দুটো পিত্ত লবণের নাম বলে দিচ্ছি, যেটা হলো সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। পরীক্ষায় আসে প্রচুর পরীক্ষাতে, তো মনে রাখবে। নেক্সট রয়েছে দেখো, পাকরসে কোন উপাদান অ্যান্টিসেপটিক কাজ করে, অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে? 48-এর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট রয়েছে পেপসিনোজেনের প্রোএনজাইম কোনটা? একটু আগেই বলেছিলাম, প্রোএনজাইম মানে যেটা নিষ্ক্রিয় রূপ, যেখান থেকে পেপসিনটা সংশ্লেষিত হয়, তো সেটা হলো পেপসিনোজেন। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, ইউরিয়া প্রধানত কোথায় উৎপন্ন, ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় কোথায়? আচ্ছা, ইউরিয়া উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র সম্পন্ন হয় যকৃতে, তো সে কারণে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। ইউরিয়া প্রধানত যকৃত থেকে উৎপন্ন হয়। নেক্সট রয়েছে দেখো, বিএমআর পরিমাপক যন্ত্র। বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম, এটা হয়ে যাবে বেনেডিক্ট রথ 51। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। লালারসের পিএইচ, লালারস 6.02 থেকে 7। এটা যেহেতু লালারস যেহেতু হালকা আম্লিক হয়, তো সেই কারণে এর পিএইচের মানটা 6.02 থেকে 7.05। নেক্সট রয়েছে দেখো, কার্বোহাইড্রেট বিপাক ত্বরান্বিত করে কোন কোন উপাদানটার মধ্যে, খনিজ উপাদানটা? এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম। অপশান সি ম্যাগনেসিয়াম 2+। এটা কার্বোহাইড্রেট বিপাককে ত্বরান্বিত করে। একটি এনএডিএইচ অণু ড্যাশ অণু এটিপি উৎপন্ন করে? তো এখানে একটা এনএডিএইচ অণু থেকে 3 অণু এটিপি উৎপন্ন হয়। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। ফ্যাটি অ্যাসিডের বিটা যৌগে উৎপন্ন এটিপি সংখ্যা 129টি হয়ে যাবে। এরপর রয়েছে সেদ্ধ শ্বেতসার টায়ালিনের প্রভাবে কিসে পরিণত হয়? মল্টোজে পরিণত হয়। 56 এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, আন্ত্রিক রসের কোন উৎসেচকের প্রভাবে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়? এখানে যেটা হয়ে যাবে অপশান সি এন্টারোকাইনেজ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, 57 প্রশ্নটা, এখানে হয়ে যাবে অপশান সি এন্টারোকাইনেজ। নেক্সট রয়েছে, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক অপসারণ করাকে কি বলা হয়? এখানে 58-এর প্রশ্ন হবে অপশান সি ট্রান্স অ্যামিনেশন বলা হয়। অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক অপসারণ করাকে বলা হয়। 58 দাগের প্রশ্ন, সরি এটা ট্রান্সঅ্যামিনেশন হবে না, অপশান বি হয়ে যাবে ডিঅ্যামিনেশন বলা হয়, যেটা একটু আগেই বলেছিলাম। তো এখানে ডিঅ্যামিনেশন বলা হয়। অ্যামিনো অ্যাসিড থেকে যখন অ্যামিনো মূলকটা বা NH2 মূলকটা অপসারণ করা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ফ্যাট কণা আমাদের শরীরে কী রূপে শোষিত হয়? তো কাইলোমাইক্রন রূপে শোষিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে 60-এর প্রশ্ন, ICMR এর সুপারিশ অনুযায়ী গর্ভবতী মহিলার অতিরিক্ত কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এরটা 350 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে, পাচনকালে কোন পুষ্টি উপাদান নষ্ট হওয়ার শতকরা হার বেশি থাকে? এটা হয়ে যাবে অপশান ডি প্রোটিনের নষ্ট হওয়ার হার সব থেকে বেশি থাকে। নেক্সট রয়েছে, অ্যামিনো অ্যাসিডের সক্রিয় শোষণ সহায়ক কোএনজাইমটির নাম। এখানে 62 যে সঠিক অপশান হয়ে যাবে FAD। নেক্সট ইউনিটের প্রশ্ন চলে আসছে দেখো, পথ্য নিয়ন্ত্রণের নিয়মাবলী ও পথ্য পরিকল্পনা, এই ইউনিটটা। এখানে দেখো প্রথম প্রশ্ন রয়েছে, একজন গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় দৈনিক অতিরিক্ত কত প্রোটিনের পরিমাণ প্রয়োজন হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এটা 23 গ্রাম অতিরিক্ত। দেখো এখানে অতিরিক্ত প্রোটিনের মান জানতে চেয়েছে, সেই জন্য 23 গ্রাম। আর যদি বলতো মোট কত পরিমাণ দরকার হবে, তখন হতো সেটা 78 গ্রাম, 78 গ্রাম। তো এরপরে রয়েছে দেখো, মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত। অপশান বি হয়ে যাবে 2:1। নেক্সট রয়েছে দেখো, মাতৃদুগ্ধের সঠিক পরিমাণে বর্তমান ইমিউনোগ্লোবুলিনটি হলো, এটা হবে অপশান ডি এরটা IgA। নেক্সট রয়েছে, মাতৃদুগ্ধে উপস্থিত অপরিহার্য ফ্যাটি অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড। মাতৃদুগ্ধে কোন খনিজ পদার্থটি খুব কম পরিমাণে থাকে? লোহা খুব কম পরিমাণে থাকে। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, স্নায়ুকোষে মাইলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয় উপাদান গ্যালাক্টোজ। অপশান বি হয়ে যাবে। মাতৃদুগ্ধের মধ্যে ল্যাকটোজ শর্করা থাকে, যেটা ভাঙলে গ্যালাক্টোজ আর গ্লুকোজ উৎপন্ন হয়, তো ওই গ্যালাক্টোজটা কিন্তু স্নায়ুকোষের মাইলিন পর্দা গঠনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট রয়েছে দেখো, পায়োরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ভিটামিন গ্রহণ করা দরকার? 69-এর প্রশ্ন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভিটামিন সি। নেক্সট রয়েছে, শিশুদের উইনিং প্রক্রিয়া মানে বদলি খাদ্য দেওয়া। তো এই উইনিং প্রক্রিয়া শুরু করা কখন থেকে উচিত, বা বাড়তি খাদ্য দেওয়া যেটাকে বলা হয়, শিশুদেরকে মাতৃদুগ্ধের বাইরেও যে বাড়তি খাদ্য দেওয়া হয় সেটাকে বলা হয় উইনিং প্রক্রিয়া। তো উইনিং প্রক্রিয়া কখন শুরু করা দরকার? 5 থেকে 6 মাস বয়সে। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, বুক
মাথা ও বুকের বৃদ্ধির অনুপাত ড্যাশের কম হলে বোঝা যায় শিশুর মধ্যে অপুষ্টি দেখা দিয়েছে। এটা অপশান এ হয়ে যাবে 1-এর কম। তো এরপরে রয়েছে দেখো প্রাণীজ খাবারের মধ্যে যারা ডিম ও দুধ গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? দেখো ডিম যারা যারা গ্রহণ করে ডিম আর দুধ তাদেরকে বলা হয় ওভো। ডিম কথাটা থেকে ওভো এসছে, দুধ কথাটা থেকে এসছে ল্যাক্টো, ওভো ল্যাক্টো ভেজিটেরিয়ান বলা হয়। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার 72-এর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এগুলো পরীক্ষায় আছে, ওভো ল্যাক্টো ভেজিটেরিয়ান কাকে বলা হয়, ভেগানস কাদেরকে বলা হয়, ওভো ভেজিটেরিয়ান কাকে বলা হয়। তো এই ধরনের প্রশ্নগুলো ভালো করে রাখলে এসে কিউতে পেরে যাবে। দেখো এখানে বলেছে যারা কোনো রকম প্রাণীজ খাদ্য গ্রহণ করে না, এমনকি দুধ ডিম এই ধরনের দুধও গ্রহণ করেন না বা দুগ্ধজাত পদার্থ সেগুলোও গ্রহণ করে না, শুধুমাত্র শাকসবজি খেয়ে বেঁচে থাকে, তাদেরকে কি বলা হয়? ভেগানস বলা হয়। অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। প্রাণীজ খাদ্যের মধ্যে যারা কেবলমাত্র ডিম গ্রহণ করে, বাকি সমস্ত ভেজ খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় ওভো ভেজিটেরিয়ান। মানে ডিম কথাটা থেকে ওভো এসেছে, তো ওভো ভেজিটেরিয়ান। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে প্রাণীজ খাদ্যের মধ্যে যারা কেবলমাত্র দুধ গ্রহণ করে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়? ল্যাক্টো ভেজিটেরিয়ান বলা হয়। নেক্সট রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুঁড়ো হলুদে ভেজাল হিসাবে কি মেশানো হয়? লেড ক্রোমেট মেশানো হয়। অপশান বি। নেক্সট রয়েছে ভেজাল সংক্রান্ত আইন পিএফএ প্রথম চালু হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেজাল সংক্রান্ত আইন পিএফএ চালু হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে বিওএ নামক বিষাক্ত পদার্থটি পাওয়া যায়, বিওএ এর পুরো নাম হচ্ছে গিয়ে বিটা অক্সালিল অ্যামিনো অ্যালানিন, বিটা অক্সালিল অ্যামিনো অ্যালানিন। এটার এমনি নাম ল্যাথিরিজোন। তো এই বিষাক্ত পদার্থটি পাওয়া যায় খেসারির ডালে। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তো এরপরে রয়েছে দেখো, যে রোগের ক্ষেত্রে এইচডিএল হাই ডেন্সিটি যে এইচডিএল যুক্ত খাদ্য দিতে হয় তা হলো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। তো তাকে বলা হয় এখানের মধ্যে হৃদরোগে এইচডিএল যুক্ত খাদ্য দিতে হয়। এরপরে রয়েছে দেখো উচ্চ তন্তু সমৃদ্ধ খাদ্য যে রোগের ক্ষেত্রে দেওয়া হয়, উচ্চ তন্তুযুক্ত খাদ্য দেওয়া হয়। এখানের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি কোষ্ঠকাঠিন্য। সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্যের সুপারিশ করা হয় কোন রোগে? উচ্চ রক্তচাপে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। এরপরে রয়েছে দেখো হৃদরোগ নিবারণের জন্য ডব্লিউএইচও দৈনিক খাদ্য লবণের পরিমাণ কতটা বলেছে? 5 থেকে 7 গ্রাম। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে রেনাল থ্রেশোল্ডের স্বাভাবিক মান অপশান ডি হয়ে যাবে 120 মিলিগ্রাম পার ডিএল। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, রেফ্রিজারেটর এবং হিমঘরে যে ধরনের জীবাণুর ক্রিয়ায় খাদ্য বিনষ্ট হয়? থার্মোফিলিক ব্যাকটেরিয়া। তো এখানে এখানে দেখো রেফ্রিজারেটর আর হিমঘর বলেছে, অপশান সি উত্তর হবে না, এখানের ক্ষেত্রে হবে থার্মোফিলিক হবে না, কারণ থার্মোফিলিক ব্যাকটেরিয়ারা খুব উচ্চ তাপমাত্রায় যারা বাঁচতে পারে তাদেরকে থার্মোফিলিক বলা হয়। মানে 100 ডিগ্রি টেম্পারেচারের উপরে যারা টেম্পারেচারে বাঁচতে পারে তাদেরকে থার্মোফিলিক বলা হয়। রেফ্রিজারেটর হিমঘরে তো কম টেম্পারেচার থাকে, তো সেই কারণে এখানে হয়ে যাবে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। এখানে কিন্তু অপশান এ হবে সঠিক আনসার। তো এরপরে রয়েছে দেখো সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া সর্বনিম্ন ড্যাশ তাপমাত্রা পর্যন্ত বেঁচে থাকতে পারে। অপশান এ 0 ডিগ্রি সেন্টিগ্রেডেও তারা বেঁচে থাকতে পারে। এরপরে রয়েছে দেখো মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রে বসবাসকারী কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে? ইকোলি হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইকোলি ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে। মাতৃদুগ্ধে ল্যাক্টোফেরিন নামক যৌগ থাকে, এটা একটা লৌহ ঘটিত যৌগ। তো এই কারণে কিন্তু শিশুদেরকে অনেক মাস পর্যন্ত লৌহ ঘটিত মানে 4-5 মাস পর্যন্ত কোনো লৌহ বা আয়রন দেওয়ার প্রয়োজন হয় না এক্সট্রা করে। মাতৃদুগ্ধে তো কম পরিমাণে লৌহ থাকে, তবুও কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না। এরপরে রয়েছে দেখো জন্ম মুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক আদর্শ ওজন কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখেছো কতবার পরীক্ষাতে এসেছে। এখানে যেটা হবে 2.5 থেকে 3 কেজি। নেক্সট রয়েছে দেখো 100 গ্রাম গোদুগ্ধে উপস্থিত কার্বোহাইড্রেটের পরিমাণ, এটা হবে 4.4 গ্রাম, কারণ গোদুগ্ধে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকে একটু। এরপরে রয়েছে দেখো একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের পরিমাণ কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হয়ে যাবে অপশান সি 600 মিলিগ্রাম। আচ্ছা এখানে যদি বলতো একজন গর্ভবতী মহিলার দৈনিক ক্যালসিয়ামের চাহিদা কত, তখন লিখতে 1200 মিলিগ্রাম। কিন্তু এখানে যেহেতু অতিরিক্ত বলেছে, যেটা নর্মাল মানুষের 600 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়, গর্ভবতী হলে আরও 600 এক্সট্রা দিতে হয়, সেই কারণে 1200 মিলিগ্রামের প্রয়োজন হয়। যদি শুধু চাইতো যে গর্ভবতী মহিলার দৈনিক ক্যালসিয়ামের চাহিদা, তখন 1200 মিলিগ্রাম লিখতে, যেহেতু অতিরিক্ত কতটা দরকার সেটা চেয়েছে সেই জন্য 600 মিলিগ্রাম হবে। নেক্সট রয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ কবে উদযাপন করা হয়? এটা হবে অপশান সি, এটা 1 থেকে 7 আগস্ট।
2001 থেকে মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করা হয়। নেক্সট রয়েছে একটি পলিমারিক খাদ্যের উদাহরণ, এর মধ্যে যেটা হবে হেলথ ড্রিঙ্কস। নেক্সট রয়েছে গর্ভাবস্থায় একজন কঠোর পরিশ্রমী নারীর দৈহিক ওজন দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা কত? একটু আগে বলেছিলাম 78 গ্রাম প্রয়োজন হয়। দেখো 55 যুক্ত 23 গ্রাম এক্সট্রা প্রয়োজন হয়, মনে আছে বলেছিলাম 23 গ্রাম এক্সট্রা প্রয়োজন হয়, তো সেই কারণে 78 গ্রাম কিন্তু দৈনিক প্রোটিনের পরিমাণ প্রয়োজন হয়। এরপরে রয়েছে দেখো মাতৃদুগ্ধের ফ্যাট সহজে হজম হয় না, কারণ এতে কি উপস্থিত থাকে? মাতৃদুগ্ধের ফ্যাটে লাইপেজ থাকে, সেই কারণে কিন্তু সহজে হজম হয় না। নেক্সট রয়েছে দেখো ফ্যাট সহজে হজম হয় না, বলছি ফ্যাট সহজে হজম হয়, লাইপেজ থাকে বলে এটা সহজে হজম হয়ে যায়। এরপরে বলেছে দেখো একজন প্রসূতি নারীর দৈনিক ফলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা কত? প্রসূতি মানে যারা স্তনদাত্রী মায়েরা, তাদেরকে প্রসূতি নারী বলা হয়, তাদের ফলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা দৈনিক এটা হবে 300 মিলিগ্রাম। এরপরে রয়েছে দেখো শিশুর মানসিক, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 95-এর প্রশ্নটা, শিশুর মানসিক বিকাশের জন্য কোন খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে অবশ্যই থাকা প্রয়োজন? আয়োডিন হয়ে যাবে অপশান সি। নেক্সট রয়েছে দেখো প্রাক বিদ্যালয়গামী শিশুদের দৈনিক প্রোটিনের চাহিদা কত? প্রাক বিদ্যালয়গামী মানে 1 থেকে 3 বছরের শিশু যারা, তাদের দৈনিক প্রোটিনের চাহিদা এখানে অপশান বি হয়ে যাবে 20 থেকে 30 গ্রাম। এরপরে রয়েছে দেখো একটি মিশ্র খাদ্য। মিশ্র খাদ্য মানে যে সমস্ত খাদ্যে সমস্ত খাদ্য উপাদান কম বেশি পরিমাণে পাওয়া যায় তাদেরকে বলা হয় মিশ্র খাদ্য। এর মধ্যে দেখো বনস্পতি ফ্যাট জাতীয় খাদ্য, ঘি ফ্যাট জাতীয় খাদ্য, ঘিয়ের মধ্যে ফ্যাট বেশি পাওয়া যায়। নেক্সট রয়েছে দেখো চিনি একটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কিন্তু মাছের মধ্যে প্রোটিনও থাকে, বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে, তো মাছের মধ্যে কিন্তু ফ্যাটও অল্প স্বল্প পরিমাণে পাওয়া যায়, তো সেই কারণে এটা, তো সমস্ত খাদ্য উপাদান অল্প অল্প পাওয়া যায় বলে এগুলোকে মানে 2-3টে খাদ্য উপাদান একসাথে যে খাদ্যে পাওয়া যায় তাদেরকে বলা হয় মিশ্র খাদ্য। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। আর যদি এর মধ্যে তোমাদেরকে অনেক সময় চায় যে বিশুদ্ধ খাদ্য কোনটা, তখন চিনি হতো। এরপরে রয়েছে দেখো সয়াবিনের ঘাটতি আছে, সয়াবিনে কোন কোন অ্যামিনো অ্যাসিডের ঘাটতি দেখা যায়? অপশান ডি হয়ে যাবে মিথিওনিন আর সিস্টিন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আমাদের যকৃতে বাড়তি ভিটামিন এ সঞ্চিত হয়, আমাদের দেহের বাড়তি ভিটামিন সঞ্চিত হয় কোথায়? যকৃতে। উত্তরটা আগেই বলে দিলাম। নেক্সট রয়েছে দেখো একজন প্রসূতির নারীর দৈনিক লোহের প্রয়োজনীয়তা কত? দেখো যারা প্রসূতি নারী অর্থাৎ যারা স্তন পান করায় যে সমস্ত নারীরা, তো সেই সমস্ত নারীদের কিন্তু অতিরিক্ত লোহার প্রয়োজন হয় না। নর্মাল আমাদের বডির জন্য প্রতিদিন 21 মিলিগ্রাম করে লোহার প্রয়োজন হয়, সেটাই তাদেরও প্রয়োজন হয়। কিন্তু যদি এখানে প্রসূতি নারীর বদলে গর্ভবতী মহিলা লোহের প্রয়োজনীয়তা কত দিত, তখন কিন্তু অপশান বি হয়ে যেত সঠিক আনসার, 35 মিলিগ্রাম হতো। কারণ গর্ভবতী নারীদের লোহের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়, তো সেখানে 35 মিলিগ্রাম হতো। যেহেতু প্রসূতি নারী চেয়েছে প্রসূতি নারীদের নর্মাল নারীদের মতোই লোহের প্রয়োজনীয়তা হয়, তো 21 মিলিগ্রাম হবে। এরপরে রয়েছে এফটিটি মানে ফেলিওর টু থ্রাইভ। তো এফটিটি একটি ড্যাশজনিত সমস্যা, এটা খাদ্যজনিত সমস্যা। নেক্সট রয়েছে ইউরেমিয়া রোগে যে পথ্যের সুপারিশ করা হয়, ইউরেমিয়া রোগে কোন পথ্যের সুপারিশ করা হয়? 102-এর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন নিয়ন্ত্রিত। নেক্সট রয়েছে দেখো সিরোসিস অব লিভারে নিয়ন্ত্রিত খনিজ পদার্থ কোনটা? 103-এর সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম। এরপরে রয়েছে পটাশিয়াম নিয়ন্ত্রিত পথ্যে পটাশিয়ামের পরিমাণ কত হয়? এখানে হবে 250 থেকে 1500 মিলিগ্রাম। নেক্সট রয়েছে দেখো অ্যাকিউট গ্লোমেরুলো নেফ্রাইটিসের জন্য দায়ী জীবাণুটি? অপশান বি হয়ে যাবে স্ট্যাফাইলোককাস। আচ্ছা এখানে একটা প্রশ্ন তোমাদের জন্য রাখছি, হেলিকোব্যাক্টর পাইরোলি এই ব্যাকটেরিয়াটা কোন রোগের জন্য দায়ী? তোমরা আমাকে জানাবে কমেন্টে। নেক্সট রয়েছে দেখো ফ্রিজে খাদ্য সংরক্ষণের তাপমাত্রা কত? 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো গর্ভাবস্থায় কোনো মহিলার দেহে যে খনিজ উপাদানটি তুলনামূলক কম প্রয়োজন হয় সেটা হবে কপার, সিইউ। বাকিগুলো কিন্তু প্রয়োজন হয়। এরপরে রয়েছে দেখো মাতৃদুগ্ধে উপস্থিত শর্করাটি, এটা একটা শর্করা, ল্যাকটোজ শর্করা, যেটা ভাঙলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ উৎপন্ন হয়, তো অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে শিশুর দেহে প্রোটিন সহ ক্যালোরির অভাবজনিত রোগটা, এটা অপশান ডি হয়ে যাবে মেরাসমাস। নেক্সট 110-এর প্রশ্ন রয়েছে দেখো খেসারির ডালে বিটা অক্সালিল অ্যামিনো অ্যালানিন BOA এর উপস্থিতিতে মানবদেহে কোন রোগের জন্য দায়ী? আচ্ছা BOA কে এমনি ল্যাথিরোজেনও বলা হয়, ল্যাথিরোজেন, তো সেই কারণে খেসারি ডালের জন্য মানবদেহে যে রোগটা হয় সেটা হচ্ছে ল্যাথিরিজম, হাতে পায়ে পক্ষাঘাত পড়ে যায়। তো এরপরে রয়েছে দেখো অঙ্কুরিত ছোলায় কোন অ্যাসিডের পরিমাণ বেশি থাকে? এটা হবে ফলিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। শিশুর উইনিং প্রক্রিয়া বা বদলি খাদ্য বা যেটাকে বলা হয় বাড়তি খাদ্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 5 থেকে 6 মাস বয়সে। নেক্সট ইউনিটটা সমাজে পুষ্টির চাহিদা। এখানে রয়েছে দেখো ভিটামিন B12 ও ফলিক অ্যাসিডের ঘাটতিতে যে রক্তাল্পতা দেখা যায় সেটাকে কি বলা হয়?
পার্নিসিয়াস অ্যানিমিয়া বলা হয়, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। রক্তাল্পতা সাধারণত 4 প্রকারের হয়ে থাকে, নর্মোসাইটিক, অ্যাপ্লাস্টিক, হিমোলাইটিক আর পার্নিসিয়াস। তার মধ্যে নর্মোসাইটিকটা যেখানে রক্তক্ষরণের মাধ্যমে দেহ থেকে প্রচুর পরিমাণে যখন মানে হিমোগ্লোবিন বা লোহা নির্গত হয় সেটাকে বলা হয় নর্মোসাইটিক। আর অ্যাপ্লাস্টিকটা যখন আরবিসি বা লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যায় কোনো কারণে সেটাকে বলা হয়। আর হিমোলাইটিক হলো তোমাদের যখন আরবিসি বা লোহিত রক্তকণিকার ভাঙন বেশি হয় কোনো কারণে সেটাকে বলা হয় হিমোলাইটিক রক্তাল্পতা। আর পার্নিসিয়াস রক্তাল্পতাতে ভিটামিন বি12 আর ফোলিক অ্যাসিডের অভাবে যে রক্তাল্পতা দেখা যায় সেটাকে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলা হয়। আর সিকেল সেল অ্যানিমিয়াটা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনটা দেখতে অনেকটা এস আকৃতির বা কাস্তে আকৃতির হয়ে যায়, তার ফলে যে ধরনের রোগটা দেখা যায় সেটাকে সিকেল সেল অ্যানিমিয়া বলা হয়। নেক্সট রয়েছে দেখো, চায়ের ট্যানিন কিসে বাধা দেয়? চায়ের ট্যানিন লোহার শোষণে বাধা দেয়, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। ভারতে শিশুর অপুষ্টির হার শতকরা কত? তো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে 77 জন। শিশু অপুষ্টির হার মানে 100 জনে 77 জন। এরপরে রয়েছে দ্বিপ্রাহরিক খাদ্য পরিকল্পনা বা মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়েছিল? 1961 থেকে 1962 সালে। বসুন্ধরা হোক অন্ন প্রসবা এই মন্তব্যটি কোন সংস্থার? এফএও এর পুরো নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ক্ষুধা থেকে মুক্তি আন্দোলন কবে শুরু হয়েছিল? 1960 খ্রিস্টাব্দে। 1960 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে অনুপূরক খাদ্যের মাধ্যমে 1 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য সরবরাহকৃত শক্তির পরিমাণ 119 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 300 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে দেখো, পুষ্টি শিক্ষাদানের ক্ষেত্রে সর্বাপেক্ষা উপযোগী পদ্ধতিটি হলো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অডিও ভিজুয়াল মেথড বা দর্শন ও শ্রবণ পদ্ধতি। এরপরে রয়েছে দেখো, অডিও ভিজুয়াল এইডসের উদাহরণ কোনটা? এখানে হয়ে যাবে টিভি। নেক্সট রয়েছে দেখো, আমাদের দেশে খাদ্য সমীক্ষার ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি প্রচলিত পদ্ধতি কোনটা? সাক্ষাৎকার পদ্ধতি, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। সরষার তেলে ভেজাল হিসাবে কি মেশানো হয়? দেখো যদি এখানে তোমাদের এই উত্তরগুলো না থেকে যদি আর্জমিন অয়েল থাকতো বা শিয়ালকাটা বীজের তেল, আর্জমিন অয়েল, সেটাও কিন্তু সঠিক উত্তর হতো। তো এখানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এটা, ট্রাইকেসাইল ফসফেট। 123-এর প্রশ্নের উত্তর হয়ে যাবে ট্রাইকেসাইল ফসফেট। নেক্সট রয়েছে পিএফএ অ্যাক্ট সংশোধিত হয় কত খ্রিস্টাব্দে? তো 124-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1976 খ্রিস্টাব্দে। খাদ্য সমীক্ষার মেয়াদ হওয়া উচিত কতদিন? 7 দিন। সমীক্ষক দলে মহিলা স্থানীয় সহকারী কতজন থাকে? অপশান বি, 2 জন থাকে। নেক্সট রয়েছে দেখো, স্থানীয় সহকারী মহিলা থাকে 2 জন। নেক্সট রয়েছে রক্তাল্পতা দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকার কর্তৃক গৃহীত একটি প্রকল্প, সেটা হয়ে যাবে অপশান বি এরটা NNAPP। এর পুরো নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে ভারতে কাদের তৈরি খাদ্যের তালিকা ব্যবহৃত হয়? ICMR। নেক্সট হচ্ছে কোন খাদ্যটি গয়ট্রোজেনিক নয়? গাজর। মূলো, বাঁধাকপি, ফুলকপি এগুলো সব গয়ট্রোজেনিক খাদ্য। নেক্সট হচ্ছে মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স 6 থেকে 12 বছর। শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিনের সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? এটা হয়ে যাবে 1 লক্ষ IU, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। তো এখানে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে NAPPNB এর প্রাপক কারা? এটা 132-এর প্রশ্নের অপশান সি হয়ে যাবে 1 থেকে 5 বছর বয়সীরা। নেক্সট রয়েছে ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্প, যেটাকে SNP বলা হয়, তো ওই বিশেষ পুষ্টি প্রকল্পের জন্য ব্যয়ভার বহন করে কারা? সমাজ উন্নয়ন বিভাগ। তো এরপরে রয়েছে দেখো, লোহার শোষণ বৃদ্ধির জন্য খাদ্যে কোনটা থাকা উচিত? অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি থাকা উচিত। নেক্সট রয়েছে দেখো, চায়ে উপস্থিত ট্যানিন শরীরে কোন খাদ্য উপাদান শোষণে বাধা দেয়? এটা হয়ে যাবে লোহা। দ্বিপ্রাহরিক আহারে কিশোর কিশোরীদের জন্য দৈনিক কত তাপশক্তি বরাদ্দ থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 300 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে, কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয় ICMR, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে 2বার যে পরিমাণ ভিটামিন এ তেল খাওয়ানো হয় এটা হয়ে যাবে অপশান এ, 1 লক্ষ ইউনিট, 1 লক্ষ IU বা 1 লক্ষ ইউনিট। নেক্সট রয়েছে দেখো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আইএফএ ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? আইএফএ ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? ফেরাস সালফেট রূপে থাকে। অ্যাপ্লাস্টিক রক্তাল্পতার কারণ, একটু আগে বলেছিলাম অ্যাপ্লাস্টিক রক্তাল্পতা যেখানে লোহিত রক্তকণিকা উৎপাদনের ত্রুটি দেখা যায়। উৎপাদনের ত্রুটি মানে লোহিত রক্তকণিকা উৎপাদন হয় অস্থিমজ্জা থেকে, অস্থিমজ্জার যদি ত্রুটি থাকে সেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপাদিত হতে পারবে না, তো সেই কারণে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। ICAR প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ICAR 141-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1929 খ্রিস্টাব্দে। গোবি পরিকল্পনার যে সংস্থা কাজ করে? ইউনিসেফ। নেক্সট রয়েছে দেখো,
খাদ্য সমীক্ষক দলে আঞ্চলিক সহায়িকার সংখ্যা এটা হয়ে যাবে 2 জন, 143-এর এ। ভারতে পুষ্টি শিক্ষার প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে আলো আঁধারি পরীক্ষা বা ডার্ক অ্যাডাপ্টেশন টেস্ট, যেটাকে বলা হয় কোন ভিটামিনের অভাবজনিত ফলাফল বোঝার জন্য ব্যবহার করা হয়? ভিটামিন এ এর অভাবজনিত ফলাফল বোঝার জন্য ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে দেখো আইসিএমআর অনুযায়ী প্রাপ্তবয়স্ক মাঝারি পরিশ্রমী মহিলার দৈনিক চাহিদা, তো এটা হয়ে যাবে 146-এর অপশান এ হয়ে যাবে 2230 কিলো ক্যালোরি। আইসিএমআর প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? আইসিএমআর এটা হবে 1911 খ্রিস্টাব্দে। তো আইসিএমআর এর আগের নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর আইসিএমআর এখানে একটা প্রশ্ন আছে যে আইসিএমআর কত সালে শতবার্ষিকী উদযাপন করেছে? দেখো যদি 1911 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তাহলে 100 বছর কমপ্লিট হবে কত বছরে? 2011 সালে। তো সেই কারণে 2011 সালেই শতবার্ষিকী তারা উদযাপন করবে। তাহলে আইসিএমআর শতবার্ষিকী উদযাপন করেছিল 2011 সালে। এটা পরীক্ষায় আসে, মনে রাখবে। এরপরে রয়েছে দেখো শ্রবণ নির্ভর পুষ্টি শিক্ষার সহায়ক উপাদান কোনটা হবে? রেডিও হয়ে যাবে অপশান বি। তো এইগুলো ছিল তোমাদের প্রশ্ন। এখানে মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে বারে বারে পরীক্ষাতে আসে, দেখা যায়। তোমরা এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে, আমি তোমাদেরকে বলবো। তো সেই কারণে তোমরা পুরো ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি 1000 লাইক কমপ্লিট করো, আমি কিন্তু তোমাদের জন্য এসএকিউ আর এলএকিউ এর জন্য সাজেশান নিয়ে আসবো। তো সেই জন্য তোমরা রেডি থাকো, প্রস্তুত থাকো, আর অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকে টাটা।